ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভে অচল রাজধানী, বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া। ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তি চরমে। চলতে পারবে না বা এই অটো নিয়ে সমস্যা হয়, তাহলে আমাদের মতো গরিব দুঃখীরা এমন ভাবে অসহায় হয়ে পড়বো, আমাদের খাবারের মতো বা আমাদের চলার মতো কোনো টপিকই থাকবে না। বিএবি রুটে না উঠতে দেখ, আঙ্গর তো মহল্লার মনে সব দিকে চলতে দিতে হইব। একবারে তো নিষিদ্ধ করতে, তাহলে আঙ্গর কি করবো? আমার বউ বাচ্চা বাসে তারপর কিস্তি দেওয়া লাগে। তা আমাদের দাবি একটাই, অটো রিক্সা চলতে দিতে হবে। বাইক নিয়ে গেছি, তারপরেও দেখা গেছে যে রাস্তার মধ্যে এদিকে ঘুরে দিতেছে, ওদিকে বন্ধ করে দিতেছে। এটা বিশাল বড় একটা প্রবলেম সবার জন্য। এখন তো মানুষ কিছু হলে আন্দোলন করছে, তার উপরে যেখানে যাচ্ছি সেখানেই যান। বল প্রয়োগ নয়, আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের আহ্বান। দাবি দেওয়া নিয়ে উপস্থিত হলে তাদের দাবি দেওয়াগুলো খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। জোর জবরদস্তি কিংবা ধরপাকড় কিংবা কেউ আন্দোলন করলেই তাকে ট্যাগ লাগানো, এই প্রবণতাটা যেটা অতীতের সরকারের সময় ছিল, এইটা যেন অব্যাহত না থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের স্মরণ, শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। দেশ গঠনের সুযোগ কাজে লাগানোর প্রত্যয় ডক্টর ইউনূসের। টবি ক্যাডম্যানকে বিশেষ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরামর্শক নিয়োগ, বিচারের শুদ্ধতার জন্য দলের বিচারের বিধান রাখা হয়নি অধ্যাদেশে, জানালেন উপদেষ্টা। রাজনীতিতে কমেছে বামপন্থীদের দাপট, জুলাই অভ্যুত্থানকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছেন নেতারা। প্রয়োজন মৌলিক কিছু পরিবর্তন, বলছেন বিশ্লেষক। রেমিটেন্স সার্টিফিকেট দিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, প্রবাসীদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ভোগান্তি বাড়লে চাপ পড়তে পারে রিজার্ভে, বলছেন অর্থনীতিবিদ। এবং খালিস্তানপন্থী নেতা নির্জার হত্যার ষড়যন্ত্রের কথা আগেই জানতেন নরেন্দ্র মোদী। গোয়েন্দা তথ্যে কানাডার গণমাধ্যমে প্রতিবেদন, তীব্র প্রতিবাদ নয়াদিল্লির। একযোগে গুরুত্বপূর্ণ সড়কে অটো রিকশা চালকদের অবরোধে অচল হয়ে পড়েছে রাজধানী। মহাখালী আগারগাঁওয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষেও জড়ায় চালকরা, ভাঙচুর করে যানবাহন। এছাড়া মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর, গাবতলী ও খিলগাঁও সহ বিভিন্ন সড়কে এখনও অবস্থান নিয়ে বিক্ষোভ চলছে। অফিস শুরুর সময় এ ধরনের বিশৃঙ্খলায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। মহাখালীতে সেনাবাহিনীর সদস্যরা অটো চালকদের সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ চালকরা গাড়ি ভাঙচুর করে। এখানে এখনো রাস্তা অবরোধ করেছে অটো চালকরা। সতর্ক অবস্থান নিয়েছে সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশ্বস্ত করেছি যে তাদের দাবি দেওয়া আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা রাস্তা ছেড়ে চলে গিয়েছে এবং রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। অটো রিকশা চালকদের অভিযোগ, সময় না দিয়ে তাদের চলাচল বন্ধ করায় জীবন জীবিকায় সংকটে পড়েছেন তারা। আছে অনেকক্ষণ ধরে কিছু বলে নাই, সেনাবাহিনী আসার পরের থেকে আমাদের মার শুরু করে দিচ্ছে। নাই কিছু বলছি, আমরা বলছি আমাদের কর্ম দিতে হবে, এই অটো রিকশার পারমিশন দিতে হবে, বৈধতা দিতে হবে। সকাল 10টার দিকে আগারগাঁও থেকে মিরপুর হয়ে পল্লবী পর্যন্ত সড়কে অবস্থান নিতে থাকে অটো রিকশার চালকরা। এসব স্থানে অফিসগামীরা হেনস্থার শিকার হন। পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা চালকদের সরিয়ে দিয়ে প্রধান সড়কগুলো স্বাভাবিক করার চেষ্টা করে। মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় কিছুক্ষণ পরপর অবস্থান নেওয়ার চেষ্টা করে অটো রিকশা চালকরা। যে দেশে মাল পাতিগুলো আসতেছে, এই ইম্পোর্ট বন্ধ করো, তোমরা আগে ডাইরেক্ট বন্ধ করছো, আন্দোলন কিছু করো। এটা না জানে বাড়ি আরম্ভ করছে, কি ব্যাপারটা কি? আমরা কি মানুষ না? আমরা কি মানুষ না? আগে আমাকে পদ্ধতি করে দেখ, আমরা কিভাবে চলবো, আমাকে চাকরি বাকরি দিয়ে দেখ। এছাড়াও নাখালপাড়া, মোহাম্মদপুর, গাবতলী, খিলগাঁও, মৌচাক মোড় ও ড্যামরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করে রিকশা শ্রমিকরা।
অফিস শুরুর সময়েই রাস্তায় বিশৃঙ্খলা শুরু হলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ থেকে পরিত্রাণ পেতে চান তারা। করা যায় না, একটা মানুষ যে রাস্তা পার হইতে পারে না। কারণ আমি তো অটো রিক্সায় যাই না, অটো রিক্সায় গেলে মানুষ ক্ষতি হয়ে যায়। আন্দোলনের কারণে আমি আজকে বাস ধরতে পারি নাই, মেট্রো দিয়ে ইয়েতে গেছি উত্তরে, ওখানে অটো নাই, আজকে আমি ভার্সিটিও যাইতে পারি নাই। 19 নভেম্বর 3 দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। আল আমিন তুষার, সময় সংবাদ। মহাখালীতে ব্যাটারি চালিত রিকশা চালকদের রেল লাইন অবরোধে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করলে সকাল 10টার পর কমলাপুর স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। এদিন কোনো ট্রেন ঢাকায় প্রবেশ করেনি। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তাদের। এদিকে অবরোধ প্রত্যাহার হলে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন স্টেশন মাস্টার। অবরোধের কারণে এখন শুনে যে রিলেশন বন্ধ হয়ে গেছে, যার কারণে সবাই সাফার করতে আসে আর কি, সবাই ভোগান্তিতে পড়ছে। অনেকে বাচ্চা নিয়ে আসে, ছোট ছোট বাচ্চা নিয়ে মহিলারা যেভাবে কষ্ট পাচ্ছে, এটা আমাদের দেশের জন্য একটা খুব ভয়াবহ অবস্থা। ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভে অচল রাজধানীর বিভিন্ন সড়ক। ট্রেন চলাচল বন্ধে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে মহাখালীতে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জাভলিন, মিরপুর 10-এ আছেন আয়েশা সিদ্দিক সামিয়া এবং কমলাপুর রেল স্টেশনে আছেন শফিক মুন্সি। সরাসরি প্রথমেই যাচ্ছি জাভলিনের কাছে। জাভলিন, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেই মহাখালী রেল গেটেই। এখানে কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত একেবারে থমথমে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এখনও আমরা দেখছি কিন্তু সেই কিছুক্ষণ পরপরেই কিন্তু আসলে এখানে যে ছোট ছোট মিছিল সেগুলো হচ্ছে বা জটলা করে যারা আহত হয়েছেন, কিছুক্ষণ আগের যেই ইট পাটকেল ছোড়াছুড়ি হয়েছে সেইখানে যারা আহত হয়েছিলেন তারা কিন্তু অনেকেই ইতোমধ্যে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও এই আন্দোলনের যে ক্ষেত্র তাদের মহাখালী রেলগেট সেখানে তারা আজকে আবারও এসেছেন। এবং আমরা দেখছি যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি কিন্তু এখনও বিরাজমান এবং সেনাবাহিনী, বিপুল সংখ্যক সেনাবাহিনী কিন্তু এখন রেলগেটের উপরে তারা অবস্থান নিয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে পুলিশ সদস্য এবং এপিবিএনের সদস্য যারা রয়েছে অর্থাৎ দাঙ্গা পুলিশ বা আর্ম ফোর্সেস তারাও কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন ঠিক রেলগেট থেকে সামান্য দক্ষিণেই। তবে এখানে আমি যেটি দেখছি এখনও পর্যন্ত যে যারা অটোরিকশা চালক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে বিপুল পরিমাণে শিক্ষিত বেকার যারা রয়েছে তারাও কিন্তু অনেকে এখন কর্মসংস্থানের জন্য এই অটোরিকশা চালনার পেশা হিসেবে তারা নিয়েছেন এবং এটি তারা অনেকেই আছেন যারা দিনে কলেজ করেন এবং রাতে তারা কিন্তু বা কলেজ শেষে তারা কিন্তু সেই অটোরিকশাটি চালনা করেন, তাদের পরিবারের ব্যয় বহন করেন, একই সঙ্গে নিজেদের লেখাপড়ার খরচও চালান। এমন দু চারজনের সঙ্গেও আমাদের কিন্তু কথা হয়েছে এবং তারা যেটি বলছেন হাইকোর্ট থেকে যেই ঘোষণাটি দেওয়া হয়েছে এটির এগেনস্টে তারা আসলে আপিল করবে খুব দ্রুতই। অনতিবিলম্বে তারা এই কার্যক্রম অর্থাৎ লিগ্যাল ফাইট যেটি বা আইনি লড়াই সেটির জন্য কিন্তু তাদের এক ধরনের প্রস্তুতি আছে, যেটি আমরা দেখছি অন্যান্য যেই শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে আমরা বেশিরভাগই দেখি যে শিক্ষিত অনেকেই থাকেন না নেতৃত্বে, সেই জায়গা থেকে তাদের এক ধরনের একটা খালি জায়গা থেকে একটা ভ্যাকুয়াম থাকে যে নেতৃত্ব দেওয়ার মতো। তবে আমরা কিন্তু এই আন্দোলনে দেখছি এরকম শিক্ষিত বেকার যুবক যারা আছেন তারা কিন্তু এখানে এগিয়ে এসেছেন। তারা যারা রিক্সা চালনা করেন পাশাপাশি পড়াশোনা করেন তারা কিন্তু বলছেন যে আইনি লড়াইয়ের যে প্রসিডিওরগুলো আছে তারা সেটা কিন্তু পালন করবেন, তাদের সেটি জানা আছে। একই সঙ্গে এখানে আমরা দেখছি যে পুলিশের গুলশান থানা এবং তেজগাঁ থানার ট্রাফিক বিভাগ যেটি রয়েছে পুলিশের, তারা কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় যেটি মহাখালী রেলগেটের ঠিক পাশে অবস্থিত অর্থাৎ ট্রাফিক গুলশান বিভাগের যেই কার্যালয়টি রয়েছে সেখানে তারা কিন্তু বসেছেন এবং এর পাশাপাশি 10 জন প্রতিনিধি রয়েছেন আন্দোলনকারীদের মধ্য থেকে। একই সঙ্গে সেনাবাহিনীর 2 জন কর্মকর্তাকে আমরা সেখানে প্রবেশ করতে দেখেছি, তবে ঠিক কারা বা তাদের নামটি কিন্তু এখন আমরা জানতে পারিনি। তারা সেখানে আলোচনা করছেন এবং তারা আশা করছেন যে একটি আলোচনার মধ্য দিয়ে যৌক্তিক সমাধান সেটি নিয়ে কিন্তু আশ্বাস নিয়ে তারা সেখান থেকে ফিরে যাবেন। এবং মহাখালীর রেলগেটের অবস্থা এখনো পর্যন্ত এই অবস্থায় রয়েছে সেটি, এবং মিরপুরে আসলে কি অবস্থা আছে সেটি জানবার জন্য চলে যাচ্ছি সহকর্মী সামিয়ার কাছে।
সকাল থেকে মিরপুর 10-এ কিন্তু অবস্থান করছিল অটোরিকশা চালকেরা এবং এর ফলে কিন্তু মিরপুরের আশেপাশের পার্শ্ববর্তী যে এলাকাগুলো ছিল সেখানের যান চলাচল কিন্তু অস্বাভাবিকভাবে আসলে যানজটের সৃষ্টি হয়েছিল। এবং এই মুহূর্তে যদি দেখাই অটোরিকশা চালকেরা সরে গেলেও এই মুহূর্তে কিন্তু মিরপুর 10-এর এই গোল চত্বরে অবস্থান করছে পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনী সকালে অবস্থান ছিল। এই মুহূর্তে তারা সেনাবাহিনীর এখান থেকে সরে গেলেও পুলিশের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু অটোরিকশা চালকেরা এলাকা ত্যাগ করলেও আসলে কিছুক্ষণ আগে একটি ছোট ঝটিকা মিছিল কিন্তু তারা এখান থেকে করে গেছেন মিরপুর 11-র দিকে এবং তারা তাদের আসলে শান্তিপূর্ণ মিছিল করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই মিছিলের ফলে সড়কে যে বিভিন্ন অবস্থান তারা করেছেন সকাল থেকে, এর ফলে যে যানজটের সৃষ্টি হয়েছিল সেই জনদুর্ভোগের কথা কিন্তু আমরা জানতে চেয়েছি। যারা বাস চালক আছেন, সিএনজি চালক আছেন এবং পথচারী থেকে শুরু করে যারা আসলে আছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছি সকালে কিন্তু যেই স্থানে আসলে 30 মিনিটের মধ্যে পৌঁছানোর কথা সেটি পৌঁছাতে তাদের আজকে লেগেছে 1.5 থেকে 2 ঘন্টা। এ ধরনের জনভোগান্তির অভিযোগও কিন্তু তারা আমাদের কাছে করেছেন এবং পুলিশের কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে যে সতর্ক অবস্থানে রয়েছেন। যে কোনো ধরনের অরাজক অবস্থার সৃষ্টি হলে কিন্তু তারা আসলে অ্যাকশনে যাবেন, সেটি আসলে আমাদেরকে বলেছেন। জানিয়ে রাখি, সকাল থেকে এখানে কিন্তু মিরপুর 10-এর এই চৌরাস্তায় বেশ জড়ো হয়েছিলেন অটোরিকশা চালকেরা এবং রাস্তায় বিভিন্ন প্রান্ত থেকে আসা যে যান চলাচলগুলো ছিল সেগুলো কিন্তু আসলে স্থবির হয়েছিল। এই মুহূর্তেও আসলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও গতি আসলে খুব একটা বাড়েনি। রাস্তায় গাড়ির চাপ রয়েছে এবং জনগণ বলছে যে মহাখালীর সড়কেও যেরকম অবরোধ রয়েছে সেখান থেকেও যদি কেউ মিরপুর 10-এর দিকে আসে তাকেও কিন্তু দীর্ঘক্ষণ জ্যামে বসে আসলে এখানে আসতে হয়েছে। এই ছিল আমার কাছে মিরপুর 10-এর অবস্থা জনভোগান্তির এবং এই মুহূর্তে আমরা যাব শফিক মুন্সির কাছে, তিনি বলবেন বাকি বিষয়গুলো। কমলাপুর রেল স্টেশনে কিন্তু আজ সকাল থেকে দেখা গেছে যে হাজারো যাত্রীর ভিড়। এর প্রধান যে কারণটি সেটি হচ্ছে যে অটোরিকশা শ্রমিক আছে, যারা ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিক, তারা মহাখালীতে রেলপথ অবরোধের কারণে সকাল 10টা থেকে কিন্তু ট্রেন যোগাযোগ বন্ধ আছে এবং কমলাপুর রেল স্টেশন থেকে সকল ধরনের আন্তনগর এবং দূরপাল্লার যে ট্রেন চলাচল সেটি বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং একই সাথে সরকারি সম্পদ যেন সেটা কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সম্মুখীন না হয়, এজন্য যেহেতু মহাখালীতে একটি অবরোধ চলমান রয়েছে তাই তারা আসলে বাধ্য হয়ে সকল ধরনের ট্রেন চলাচল সেটি বন্ধ করেছেন এবং এর প্রেক্ষিতে কিন্তু হাজারো যাত্রীর ভোগান্তির চিত্র আমাদের কাছে ধরা দিয়েছে। তারা আমাদেরকে বলছে যে তাদের অনেক দূরের গন্তব্য ছিল, তাদের অনেকের প্রয়োজনীয় কাজ ছিল কিন্তু সেইগুলো তারা করতে পারছেন না। তারা এই প্ল্যাটফর্মেই বসে আছেন, কেউ হয়তোবা তাদের নির্ধারিত ট্রেনে বসেই অপেক্ষা করছেন, তারা চেষ্টা করছেন জানার জন্য যে আজ ট্রেন ছাড়বে কিনা। কিন্তু আমরা সর্বশেষ যে খবর এখন পর্যন্ত পেয়েছি সেটি হচ্ছে এমন যে ট্রেনগুলো এখনও ছাড়া হয়নি সকাল, এবং এর প্রেক্ষিতে কিন্তু বেশ বড় ধরনের শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে এই ট্রেন চলাচল। কারণ ইতোমধ্যে আমরা জেনেছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন অঞ্চলের যে নির্ধারিত ট্রেনগুলো ছিল সেগুলো ছেড়ে যায়নি এবং এগুলো যখন অবরোধ তুলে নেওয়া হবে কিংবা ট্রেন চলাচল স্বাভাবিক হবে তখন সেই ট্রেনগুলো আসলে নির্ধারিত যেগুলো ছিল সেগুলো কিন্তু তখন পুনরায় আবার চালু করা হবে এবং এক্ষেত্রে দেখা যাবে যে প্রতিটা ট্রেনে বেশ অনেকটা সময় আসলে বিলম্বিত হয়েছে। তারপরও যাত্রীদের দাবি তারা সরকারের কাছে যেন দ্রুত কোনো পদক্ষেপের মাধ্যমে এই পরিস্থিতির উত্তরণ ঘটানো হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি। এর আগে মহাখালী থেকে জুম্মান সাদিক জ্যাভলিন এবং মিরপুর 10 থেকে আয়েশা সিদ্দিক সামিয়া যুক্ত হয়েছিলেন সরাসরি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনি যেমনটা জানেন যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অটোরিকশা চালকরা রাজধানী জুড়ে বিক্ষোভ করছে বিভিন্ন স্থানে। রাজধানীতে বলা যায় যানজটে নাকাল হয়ে আছে নগরবাসী এবং যে স্থবির পরিস্থিতি, এই যে একটি সুরাহা কিন্তু হয়নি এখন। এই সংকট থেকে উত্তরণের উপায়টা আসলে কি? দেখেন, আমাদের এই অবৈধ যান বা ব্যাটারিত রিক্সা বা এর আগেও কিন্তু নসিমন করিমন নামে অনেক ধরনের যানবাহন আমাদের ছিল এবং এটা বন্ধ করার জন্য বিভিন্ন রকম নির্দেশনা এসেছে, বাট নির্দেশনার সাথে অ্যাকশন প্ল্যানটা আসলে করা হয় না। যেমন আমি যদি একদিক থেকে এই ধরনের রিক্সাকে তৈরি হতে দেই এবং সেখানে যদি কোনো ব্যবস্থা না নেই, অর্থাৎ কারখানায় কোথাও না কোথাও তৈরি হচ্ছে সেটা যদি ব্যবস্থা না নেই, এটার যে পার্টসগুলো আমদানি হচ্ছে সেটা কী কাজে আমদানি হচ্ছে, কেন আমদানি হচ্ছে সেটা যদি আমরা নিশ্চিত না করি, যদি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যেখানে চার্জ হচ্ছে অর্থাৎ চার্জিং গ্যারেজগুলোতে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে অবৈধ বিদ্যুৎ লাইন দিয়ে চলছে, সেগুলোতে যদি ব্যবস্থা না নেই এবং দিন শেষে মানুষ যদি ইচ্ছামতো তৈরি করতে পারে, মানুষ যদি ইচ্ছামতো অবৈধ লাইন দিয়ে সংযোগ বিদ্যুৎ চার্জ দিতে পারে রাতের বেলা, দিনের বেলা যখন তারা রাস্তায় নামবে, এরপরে যদি আমি বলি এদেরকে পুলিশ ঠেকাবে, এটা আসলে সাস্টেনেবল না। কারণ যেই পরিমাণে বেড়েছে, এমনিতেই কিন্তু আমাদের একটা যানবাহনের প্রচণ্ড একটা আধিক্য রয়েছে ঢাকা শহরে, তার উপর কিন্তু এতদিন পর্যন্ত তারা চলতো অল্প বা যেই সংখ্যায় চলতো না কেন তারা ছোট রাস্তায় চলতো, গলি রাস্তাগুলোতে চলতো, ভয়ে ভয়ে কিন্তু অনেক সময় মূল সড়কে আসতো। বাট গত দেখা যাচ্ছে 2-3 মাস ধরে এমন সংখ্যক হারে বেড়ে গিয়েছে, কোনো নিয়ন্ত্রণ নাই এবং যে আমরা যে কেউ চাইলে টাকা দিয়ে কিছু টাকা দিয়ে এটা কিনতে পারে, লোন নিয়ে কিনে ফেলেছে অনেকে। এবং গ্রামে দেখা যাচ্ছে গ্রামে মানুষ কাজের জন্য লোক খুঁজে পাচ্ছে না, বাট শহরে দেখা যাচ্ছে তারা এসে কিন্তু আমার এই ব্যাটারিচালিত রিক্সাগুলোকে সহজ একটা মাধ্যম হিসেবে তারা নিয়ে নিচ্ছে। এখন এই নিয়ন্ত্রণগুলো যদি আমরা গোড়াতে না করি, যদি আমরা রাস্তায় করতে যাই, আমি মনে করি এটা শুধুমাত্র পুলিশকে একটা মুখোমুখি করে দেওয়া আবারও এই ধরনের যারা রিক্সা চালাচ্ছে তাদেরকে। আমার কাছে সোর্সে বন্ধ করতে হবে তাদেরকে। এবং কর্মসংস্থানের বিষয়টি তারা কিন্তু কথা বলছেন যে তাদের কি হবে যদি অটোরিকশা নিষিদ্ধ করা হয়, তাহলে তারা কি হবে? তারা পথে বসে যাবেন। তাহলে তাদের বিকল্প কর্মসংস্থান কি হতে পারে? তাদের জন্য তো চিন্তা করার একটা জায়গা থাকা উচিত কিনা? দেখেন, ডেফিনেটলি এই যে 2-3 মাস আগে এই লোকগুলো হয়তো কিছু না কিছু কাজ করতো, তাহলে তারা তখন কি করতো? এখন তো সহজ একটা মাধ্যম হিসাবে পেয়ে গিয়েছে, চলে এসেছে সুযোগটা, অবারিত একটা সুযোগ বলে, বাট তারা কোনো কাজ হয়তো তারা করতো। দ্বিতীয়টা যে প্রথমে আগে সিদ্ধান্ত নিতে হবে আমাকে জীবন না জীবিকা আগে। আমি ডেফিনেটলি যদি একটা সিটি কর্পোরেশন বা কর্পোরেশনগুলো যদি একটা সংখ্যা সীমিত করে, ফর ইনস্ট্যান্স যদি আজকে আমার ধরি 20 লক্ষ এই ধরনের গাড়ি নামে বেনামে চলছে, আমি যদি সংখ্যাটা নির্ধারণ করি কতটুকু, সমস্যার আগে প্রকৃতিটা বুঝতে হবে, তারপরে আমি বুঝতে পারবো যে কত পার্সেন্ট লোককে আমার আসলে কর্মসংস্থানের জন্য আমার চিন্তা করতে হবে। এখন তো আসলে আমার কাছে প্রকৃত সংখ্যা নাই, যদি অন্তত পক্ষে একটা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসে সংখ্যা নির্ধারণ করতে পারতাম যে আমার সমস্যাটা কি 5 লক্ষের সমস্যা নাকি 20 লক্ষের সমস্যা, এটা নির্ধারণ করা দরকার। তারপরে যে আমি কতটুকু আমি অ্যালাউ করব গলি রাস্তাগুলোতে। আমরা চাইলে কিন্তু এলাকা ভিত্তিক কালার করতে পারি, এলাকা ভিত্তিক, আমি বলছি না আমি কালকে বন্ধ করে দিলাম, আমি বলছি একটা পলিসিটা লাগবে, অ্যাকশন প্ল্যানটা লাগবে। আমি এলাকা ভিত্তিক গলি রাস্তায় একটা কালার ভিত্তিক যদি করে দিই, কিছু মানুষ এই চালাতে পারে, যেহেতু প্রয়োজনটা অলরেডি আমরা প্রথমে বাধা দিতে পারিনি। কিন্তু তাই বলে আমি আজকে 20 লক্ষ আছে, আপনি আর 2 মাস পরে এটা হয়ে যায় 50 লক্ষ, তাদেরও তো কর্মসংস্থানের প্রশ্ন তারা করবে, তখন কিন্তু এভাবে এটা সাস্টেনেবল না কখনোই। আমাকে ডেফিনেটলি ঢাকাকে বিকেন্দ্রীকরণের যে ব্যাপারটা, কর্মসংস্থানগুলো যদি আমি ঢাকার বাইরে না ছড়াই, এটা কিন্তু আসলে খুব দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। এই সমস্যাগুলোও কিন্তু সরকারকে সমাধান করতে হবে। যে আমি গ্রামে কিন্তু মানুষ দেখা যাচ্ছে কাজ পাচ্ছে না, কাজের স্কোপ নাই, সেটাকে আমি ডেভেলপ করার পাশাপাশি যে আমি কতজনকে আমার ঢাকায় অ্যালাউ করবো এই কাজে, সেটাও আমাকে আসলে নিশ্চিত করতে হবে। কারণ এই কারো জীবিকার জন্য আরেকজনের সময় বা জীবন নষ্ট হওয়াটাও কিন্তু আসলে মানে স্বল্পতার জন্য আমরা আর আগাতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অটো রিকশা নিষিদ্ধের বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য সরাসরি যুক্ত হয়েছিলেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। যাচ্ছি অন্য প্রসঙ্গে। বল প্রয়োগ নয়, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে, অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ। জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক অধিকার কমিটির আয়োজনে তিনি বলেন, কেউ দাবি জানালেই ট্যাগ দেয়া যাবে না।
ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে চালকরা বিক্ষোভ করায় অচল হয়ে পড়ে পুরো রাজধানী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ বলেন, বিগত সরকারের আমলে নিপীড়িত মানুষের মনে যে ক্ষোভ জমেছে তারই বহিঃপ্রকাশ এই বিক্ষোভ। তাই কেউ আন্দোলনে এলেই তাকে ট্যাগ না লাগিয়ে সমাধান নিয়ে আলোচনা করতে হবে। জোর জবরদস্তি কিংবা ধরপাকড় কিংবা কেউ আন্দোলন করলেই তাকে ট্যাগ লাগানো, এই প্রবণতাটা যেটা অতীতের সরকারের সময় ছিল, এইটা যেন অব্যাহত না থাকে। এটা আলোচনা করতে হবে, তাদের সাথে বিভিন্ন ধরনের সংগঠন আছে, তাদের সাথে আলোচনা করে সমাধান করতে হবে, সমাধানের পথে যেতে হবে। সম্মেলনে 13 দফা দাবি তুলে ধরে তিনি আরও বলেন, দেশে চলমান মব ভায়োলেন্স বন্ধে সরকারকে দ্রুত এগিয়ে আসতে হবে। একই সঙ্গে জোর জবরদস্তির মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বানও জানান তিনি। নির্বাচনের যে ধর্ষণা ছিল সেটাকে আবার মেরামত করতে হবে, সংস্কার করতে হবে এবং সেটা সংস্কার করে যথাযথভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচনের কাঠামো তৈরি করা, এটা সরকারের দায়িত্ব। দেশে চলমান অস্থিরতা কমাতে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন আয়োজনের কথাও বলেন বক্তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পোশাক শ্রমিকদের আন্দোলনে আজও অচল নবীনগর চন্দ্রা মহাসড়ক। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে বেক্সিমকো ও হামিম গ্রুপের শ্রমিকরা। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে মহাসড়কের জিরানি থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। চন্দ্রা নবীনগর মহাসড়ক ষষ্ঠ দিনের মতো একদম অচল অবস্থায় রয়েছে। এই মহাসড়ক দিয়ে আসলে মানুষ কিংবা যানবাহন, গণপরিবহন কোনো কিছুই কিন্তু এখন আর চলাচল করতে পারছে না। বলছি যে গাড়িগুলো আসলে এই মহাসড়ক ব্যবহার করে রাজধানীতে প্রবেশ করত কিংবা রাজধানী ছেড়ে যেত উত্তরবঙ্গে, সেই সকল গাড়ি এখন আর এই মহাসড়ক দিয়ে চলাচল করতে পারছে না। আপনারা যে এটি দেখছেন, এটি হচ্ছে যেগুলো টাঙ্গাইল কিংবা সিরাজগঞ্জ উত্তরবঙ্গ থেকে গাড়িগুলো আসতেছিল, ঢাকার দিকে ঢুকছিল, সেই গাড়িগুলো এখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যেখানে আন্দোলন হচ্ছে সেই দিকে এই গাড়িগুলো যেতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখান থেকে ঘুরিয়ে দিচ্ছেন, কারণ সামনে যে ধরনের গাড়ি যাচ্ছে সেই গাড়িগুলো আসলে ভাঙচুরের জন্য তারা তেড়ে আসছে, যে কারণে মূলত এই গাড়িগুলো সামনে যেতে পারছে না। এই যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, এটি আজকে নয়, প্রায় সপ্তাহ হতে চললো। শুধুমাত্র রাতের বেলায়, রাত 11টার পর এবং ভোর রাত পর্যন্ত কিছুটা এটা তারা রাস্তা থেকে সরে যায়, এরপরে আবার প্রতিদিন সকালে শুরু করে সেই রাত্রে গিয়ে শেষ হয়। এইভাবে এই মহাসড়ক একেবারে অচল অবস্থায় রয়েছে। একটু বলে রাখছি, এই মহাসড়কের 3টি পয়েন্টে মূলত এই ধরনের শ্রমিক আন্দোলন হয়ে থাকে। আজকেও 2টি স্পটে হচ্ছে। সেটি হচ্ছে চক্রবর্তী এলাকায় বেক্সিমকো কোম্পানির শ্রমিকরা সেখানে তাদের 1 মাসের বকেয়া বেতনের দাবিতে লাগাতার কর্মসূচিতে রয়েছে। এছাড়া জিরানি এলাকায় এই কিছু দূর সামনেই আমাদের এখানে আসলে হামিম গ্রুপের শ্রমিকরা, তারা মূলত তাদের প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। সেগুলো কেন ছাঁটাই করা হয়েছে সেগুলোর প্রতিবাদ। এখানে একটি ফ্লাইওভার, এখানে একটি ফুটওভার ব্রিজের দাবিতে এই মহাসড়কের উপরে তাদের দুর্ঘটনা ঘটেছিল, যে কারণে এখানে একটি ফুটওভার ব্রিজ তারা দাবি করছেন। এছাড়া 11 দফা দাবিতে হামিম গ্রুপের শ্রমিকরা জিরানি এলাকায় এখানে তারা আন্দোলন করছেন। একইভাবে কিন্তু এই যে শ্রমিকদের যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু অচল অবস্থা তৈরি হয়েছে। যারা সাধারণ মানুষ আশপাশের, তারাও কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। একটু শ্রমিক অধ্যুষিত এলাকার কথা বলি, এই আশেপাশে কিন্তু বহু শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এরকম পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে সেই সকল কারখানায়ও কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। অর্থাৎ এই শ্রমিক আন্দোলন কোনোভাবেই আসলে দমানো যাচ্ছে না কিংবা আসলে প্রতিরোধ করা যাচ্ছে না, যে কারণে দুর্ভোগ দিনকে দিন বাড়ছে। মোটামুটি এই ছিল নবীনগর চন্দ্রা সড়ক থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। নবীনগর চন্দ্রা সড়ক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার সুযোগ সবাইকে নিয়ে কাজে লাগাবে অন্তর্বর্তী সরকার। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষা অনির্বাণে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধান।
আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে যুদ্ধরত সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ সূচনা করেন। সেই থেকেই মুক্তিযুদ্ধে তিন বাহিনীর অবদান এবং বীরত্বগাথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাংলাদেশ। এবছর দিবসটির শুরুতেই ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। সে সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। বিয়োগলে বেজে ওঠে শ্রদ্ধার করুণ সুর। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। তিন বাহিনীর একটি চৌকস দল দেন গার্ড অব অনার। শ্রদ্ধা শেষে শোক বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। তিন বাহিনীর প্রধানগণও নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা জানান শহীদ বেদিতে। পরে সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। বক্তব্যে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার সুযোগ সবাইকে নিয়েই কাজে লাগাবে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। সম্মিলিতভাবে দখলদার। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। 7 বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান আমন্ত্রণপত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। বেগম জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য সহ 26 নেতাও অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। এই মুহূর্তে গুলশানে বেগম জিয়ার বাসভবনের সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, দীর্ঘ এক যুগ পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে যাচ্ছেন। বিকেল 3টায় তিনি বের হওয়ার কথা রয়েছে, তবে তার আগেও বেরোতে পারেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে 2012 সালে সবশেষ তিনি সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঢাকা ক্যান্টনমেন্টে, এবং আজকে তিনি আবারও যাচ্ছেন সেই আমন্ত্রণের প্রেক্ষিতে। অর্থাৎ গত আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় তিনি কিন্তু আর 2012 সালের পর থেকে কোনো আমন্ত্রণ পাননি সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং আজকে তিনি আবার নতুন করে আমন্ত্রণ পেয়েছেন এবং 26 জন সদস্য তার সাথে রয়েছেন সফর সঙ্গী, এবং তারা যাচ্ছেন আজকে এই সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে। আপনারা জানেন যে 2018 সালের 8 ফেব্রুয়ারি তিনি দুর্নীতির 2 মামলায় তার দণ্ডাদেশ হলে, কারাদণ্ড হলে তিনি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেনি। আজকে প্রথম তিনি তার 7 বছর পর সেই কোনো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন, এবং সেটি খবরে নেতাকর্মীরা ইতিমধ্যে তার গুলশানের বাসভবন ফিরোজার সামনে অবস্থান নিয়েছেন। একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এই এলাকাটিতে তাকে এক নজর দেখার জন্য, এবং সঙ্গে রয়েছেন বিএনপির নিরাপত্তারক্ষী যারা রয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী CSF সদস্যরা কিন্তু তার সঙ্গে রয়েছেন পুলিশ সদস্য, এবং আপনারা জানেন যে ক্যান্টনমেন্ট থেকে অর্থাৎ সেনানিবাস থেকে মিলিটারি পুলিশ তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। এখানে গাড়িবহর কিন্তু রয়েছে, বেগম জিয়াকে 3টার সময় তার গাড়িবহরে করে নিয়ে যাবেন। তাদের গাড়িবহরের প্রোটোকল দিয়ে বেগম জিয়াকে তার সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য তারা এসেছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন। আপনারা জানেন যে গত 7 বছরে তিনি কোনো প্রকাশ্যে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি, এবং তিনি কিন্তু চরম অসুস্থ অবস্থায় তিনি
বন্দী ছিলেন এবং সেই অবস্থাও কিন্তু তার রয়েছে এবং তিনি সম্পূর্ণভাবে শারীরিকভাবে যে ফিট সেটাও কিন্তু বলা যাবে না, কারণ কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন আমাদেরকে জানিয়েছেন তিনি শুধুমাত্র দায়িত্ববোধ থেকেই আজকে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন, কেননা তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক সেনাপ্রধানের স্ত্রী বেগম জিয়া এবং সেই কারণে দায়িত্ববোধ থেকেই তিনি আজকে যাচ্ছেন সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং আজকে 3টে নাগাদ তিনি বাহার থেকে গুলশানের যে বাসভবন ফিরোজা থেকে তিনি বেরোবেন বলে আমরা জানতে পেরেছি এবং তাকে আসলে সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছেন তাকে প্রোটোকল দিয়ে তাকে সেনাকুঞ্জে নিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি এবং এই ইতিমধ্যে নেতাকর্মীরা তার বাসভবনের সামনে উপস্থিত হয়েছেন। তার বাসায় এই মুহূর্তে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি তার সঙ্গে রয়েছেন, তিনিও কিন্তু যাবেন আজকে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে। মোট 27 জন সদস্য যাচ্ছেন এই আমন্ত্রণে। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে সবশেষ খবর। গুলশানে বেগম জিয়ার বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালিহিন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া 2010 সালের একটি মানহানির মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ 24 অক্টোবর এ আদেশ দেন। আদালত আদেশে বলেছেন ডক্টর ইউনুসকে হয়রানি করতে মামলাটি করা হয়েছিল, আর এতে আদালতকে ব্যবহার করেছিলেন বাদী। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে হওয়া 5টি মামলার কার্যক্রমও বাতিল করে দেন। আদালত বলেছেন ঢাকার 3য় শ্রম আদালতে হওয়া মামলাগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে হয়নি। মামলাগুলো করে বাদী আদালতের সময় নষ্ট করেছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। সকালে ঢাকা মহানগর দায়রা আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিন খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। এর আগে সকাল 9:30টায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন শফিক রেহমান। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। আইনজীবীরা জানান সাজা মওকুফের আবেদনের তারিখ পরে জানাবেন আদালত। মামলা থেকে দ্রুত অব্যাহতির দাবি শফিক রেহমানের। আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন? হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে। আজকে জনাব শফিক রেহমান উপস্থিত হয়ে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন এবং সেই সাথে জামিনও চেয়েছিলেন। বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন আত্মসমর্পণের এবং আপিল মঞ্জুর করেছেন। ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও নেতা কর্মীদের উপর হামলার অভিযোগে মামলা হয়। প্রায় 3 মাস পর সকালে নিজ এলাকায় ফেরেন শাহজাহান ওমর। এ সময় ক্ষিপ্ত হয়ে তার গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। খবর পেয়ে প্রথমে তাকে রাজাপুর থানা হেফাজতে নেয় পুলিশ। খবর ছড়িয়ে পড়লে থানার সামনে জড়ো হন ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীরা। শাহজাহান ওমরের গ্রেফতার দাবিতে মিছিল করেন তারা। দুপুরের সময় আরও থাকছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 7 বছরে ভর্তুকি 8 গুণ বাড়লেও বাড়তি দামের অভিযোগ ব্যবসায়ীদের। বাজার ভিত্তিক দাম নির্ধারণের সুপারিশ সিপিডির, অনিয়ম বন্ধের তাগিদ ক্যাবের। নেই আগের সেই প্রভাব, নেতারাও দিন দিন হারাচ্ছেন প্রাসঙ্গিকতা। এটি এখন দেশের বাম রাজনীতির চিত্র। তবুও জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন স্বপ্ন দেখছেন লাল ঝান্ডাধারীরা। তাদের আশা নতুন বাস্তবতা হাওয়া দেবে বাম ধারার রাজনীতিতে। একজন তাত্ত্বিক মনে করেন সফল হওয়ার মতো কর্মসূচি কখনো জনগণের সামনে হাজির করতে পারেননি বামপন্থীরা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। ক্ষমতার কেন্দ্রে দূরে থাক, ভোটের মূল লড়াইও কখনো আসতে পারেনি বটে। তবু একটা সময় ছিল যখন নির্বাচনী সমীকরণ আর রাজনীতিতে যথেষ্ট প্রভাব রাখত বাম রাজনৈতিক দলগুলো। গণমানুষের অধিকার আদায়, গণতান্ত্রিক লড়াই, শোষণহীন সমাজের স্বপ্নে কৃষক শ্রমিকের আস্থা নির্ভরতার কেন্দ্রে থাকতেন লাল ঝান্ডাধারীরা। শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কিংবা শিক্ষাঙ্গনে প্রতিবাদের ভাষায় অপ্রতিদ্বন্দ্বী দেখা যেত তাদের।
সময়ের ব্যবধানে ধূসর সেই সোনালী অধ্যায়। এখনো কলেজ বিশ্ববিদ্যালয়ে দানা বাঁধে ক্ষোভ, দ্রোহ, বঞ্চিত শ্রমিকের মিছিলে আওয়াজ উঠে বৈষম্য মুক্তির, রাজপথে নিরাপদ সড়ক, কোটা আন্দোলন, জুলাই অভ্যুত্থান লিখে যায় বাঁক বদলের নতুন ইতিহাস। কিন্তু গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের লড়াই সংগ্রাম কিংবা প্রথাগত রাজনীতি সবখানি কমছে বামপন্থীদের সেই দাপট। কিন্তু কেন? বামপন্থী বলে যারা পরিচিত তাদের একটা বড় অংশের তাদের যে মতাদর্শিক, তাদের যে অধঃপতন, তাদের স্খলন, তাদের রাজনৈতিক নানা ধরনের সুবিধাবাদ কাজ করেছে। একটা ছিল তার সাংগঠনিক দুর্বলতা আর একটা ছিল চিন্তার দুর্বলতা। বামপন্থী রাজনৈতিক দলগুলোর অনেকে মনে করতেন যে ওই পুঁজিপতি শ্রেণীর দলের সঙ্গে মিলেমিশেই তারা তাদের রাজনৈতিক শক্তিটা বাড়াবেন। সেটা ব্যর্থ হয়েছে। সেটা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে হোক অথবা বিএনপির সঙ্গে সম্পর্ক রেখে হোক। সাধারণ মানুষের সামনে, তরুণ প্রজন্মের সামনে বোধগম্যভাবে বা আমরা কি চাই এটা আসলে দৃশ্যমান করতে পারিনি। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতাকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখতে চান বামপন্থীরা। বলছেন গণমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে আবারও সাংগঠনিকভাবে এগোতে চান তারা। শ্রীলঙ্কায় বামদের সাফল্যও অনুপ্রেরণা তাদের। অনেকগুলো বড় বড় পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আসছে। এটাকে শেষ পর্যন্ত ধারণ করতে পারেন এদেশের বিপ্লবী বামপন্থীরা। ধরুন না, এই যে শ্রীলঙ্কার দেশনায়কে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, কেউ এটা মনেই করেনি। বাংলাদেশের পরিস্থিতি হুবহু এরকম না হলেও কিন্তু এর সাথে কিন্তু অনেকগুলো সাযুজ্য আছে। দ্রব্যমূল্য কমানোর জন্য বিকল্প কি, আমাদের নির্বাচনের জন্য বিকল্প পথ কি, আর পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তন করে আমরা কোন ধরনের সমাজ করতে চাই সে ব্যাপারে সুনির্দিষ্ট কথাই আমাদের এই সময়কালের প্রধান কথা। রাস্তাটায় থেকে জনগণের অধিকার নিয়ে লড়াই করা এবং জনগণের শক্তিকেই দলীয় শক্তিতে রূপান্তরিত করা, এটা যদি করতে পারি বাংলাদেশে বামপন্থী রাজনীতির ভবিষ্যৎ আছে। তবে বিশ্লেষকরা মনে করেন বামদের ঘুরে দাঁড়াতে প্রয়োজন মৌলিক কিছু পরিবর্তন। বামপন্থী ধারার কোনো দল, কোনো গ্রুপ, কোনো নেতা এমন কোনো বক্তব্য প্রচার করেননি যেটাতে মানুষ, নাগরিকেরা এই দেশের আগ্রহ বোধ করতে পারে। যদি নিজেদের সংকল্প প্রকাশ করে আমরা এইগুলো বাস্তবায়ন করতে চাই এবং এইগুলো জনগণের উন্নতির জন্য এবং মানুষ বিশ্বাস করতে পারে এরকমভাবে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন আদর্শগত বিচ্যুতি, বারবার ভাঙন আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে গণমুখী কর্মসূচির অভাব দিন দিন রাজনীতিতে পিছিয়ে দিয়েছে বামদের। দেশে বাম রাজনীতির প্রভাব দিন দিন কমার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে অনেকগুলো বিষয়, যার দায় এড়াতে পারেন না বাম রাজনীতিকরাও, এমনটি মনে করেন বিশ্লেষকরা। যদিও বামপন্থীদের বিশ্বাস আবারও ফিরবে সুদিন, শ্রেণীহীন সমাজের স্বপ্নে লাল পতাকা তলে সামিল হবেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সম্পর্ক এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 7 বছরে ভর্তুকি 8 গুণ বেড়ে 32,000 কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ভর্তুকির টাকা কোথায় খরচ হয় সেই প্রশ্ন তুলে ব্যবসায়ীরা বলছেন তারা বাড়তি দামেই জ্বালানি কিনছেন, এতে প্রতিযোগিতার সক্ষমতা কমছে। এমন পরিস্থিতিতে বাজার ভিত্তিক দাম নির্ধারণের সুপারিশ করেছে সিপিডি। এতে দ্বিমত করেছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। ভর্তুকি কমানোর দোহাই দিয়ে প্রতি বছরই বাড়ছে গ্যাস, বিদ্যুৎ সহ জ্বালানি তেলের দাম, অথচ সেই ভর্তুকির বোঝাও বাড়ছেই। 2017 সালে যেখানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 4,000 কোটি টাকা, চলতি বছর তা বেড়ে 32,000 কোটি টাকা এবং আগামী বছর 40,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এমন বাস্তবতায় জ্বালানির দাম নির্ধারণ পদ্ধতি নিয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সেখানে ব্যবসায়ীরা বাড়তি দাম ও ভর্তুকি নিয়ে তাদের অসন্তোষের কথা তুলে ধরেন। শিল্পের জন্য দরকার সঠিক মূল্যে সঠিক জ্বালানি, কোথায় কোন জায়গাটায়
এই জায়গাটা শুভঙ্করের ফাঁকি, আবার সেই একই কথায় গেলাম। সিপিডির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করে নির্ধারণ করার সুযোগ রয়েছে। ভর্তুকির প্রয়োজন নেই বিপিসির, উপরন্তু বিপিসির মুনাফা হচ্ছে, সেই অনুযায়ী এটাকে যদি আর কিছু এটা অ্যাডজাস্ট করা যায়, তাহলে এই যে ভোক্তার যে এখন উচ্চ মূল্যস্ফীতির যে প্রভাব, সেখান থেকেও কিন্তু তিনি সাশ্রয় হবেন। বাজার ভিত্তিক দামের দিকে যাচ্ছে সরকার উল্লেখ করে বিপিসির চেয়ারম্যান জানিয়েছেন, আসছে বছরে যে জ্বালানি আমদানি করা হবে তার দাম কমবে বলে তিনি আশাবাদী। আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে তেল আসবে, সেখানে আরো একেবারে সাবস্টেন্সিয়ালি একটা প্রাইস কিন্তু কমিয়ে আনতে পেরেছে। বর্তমান সরকার আছেন বা সরকার ঘোষণা করেছেন, বিশেষ করে জ্বালানি উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন যে বিএআরসি যে কাজগুলি বিএআরসি করবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, এ খাতের অনিয়ম দুর্নীতি বন্ধের পাশাপাশি বাজার ভিত্তিক দাম নির্ধারণে যাওয়া যাবে না। দয়া করে এই সেক্টরকে মার্কেট বেস প্রাইসিং করবেন না। রেগুলেটরি কমিশন, এখানে রেগুলেশন নেই, এখানে মার্কেট নেই, মার্কেট অলিগোপলির শিকার, রেগুলেটরি কমিশন নিষ্ক্রিয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে নিয়ে সরকারকে ব্যবসা না করে বরং সেবার মান উন্নত করার পরামর্শ উঠে আসে সিপিডির সংলাপে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বিচারের শুদ্ধতার জন্যই রাজনৈতিক দলের বিচারের বিধান রাখা হয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি ছিল অন্তর্বর্তী সরকারের ভেতরে বাহিরে। বলা হচ্ছিল সংশোধিত ট্রাইব্যুনাল আইনে রাখা হবে এমন বিধান, কিন্তু সংশোধনের পরও আইনে রাখা হলো না এরকম কিছুই। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন ও গণপূর্ত উপদেষ্টা। কেন রাজনৈতিক দলের বিচারের বিধান ট্রাইব্যুনাল আইনে রাখা হয়নি জানতে চাইলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচারের শুদ্ধতার জন্যই এমন সিদ্ধান্ত। উপদেষ্টা আরও বলেন, অধ্যাদেশের কিছু কিছু ক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের বিধানও যুক্ত করা হয়েছে। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। কোনো চক্রান্ত জুলাই আগস্টের বিপ্লবের সাথে বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। এদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধ ও মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যানকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে টবি ক্যাডম্যান এ তথ্য জানিয়েছিলেন। এই ব্রিটিশ আইনজীবী ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে উদ্যোগী হলেও তখন তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২টি মামলা বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য ও সরকারি চাকরিজীবীদের আসামি করা হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী আয় করমুক্ত হলেও বাড়ি নির্মাণ বা যে খাতে ব্যয় বিনিয়োগের ক্ষেত্রে দেখাতে হয় টাকার উৎস, তখনই প্রয়োজন পড়ে রেমিটেন্স সার্টিফিকেটের। আর এই সনদ দিতেই দেশের বিভিন্ন ব্যাংক গড়িমসি করছে বলে অভিযোগ প্রবাসী ও তাদের স্বজনদের। অথচ সংশ্লিষ্টরা বলছেন এই সনদ দিতে বাধ্য তারা। অর্থনীতিবিদদের শঙ্কা, প্রবাসীদের ভোগান্তি বাড়লে চাপে পড়তে পারে রিজার্ভ। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঈন সুমনের সহায়তায় সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের অর্থনীতি ও রিজার্ভের অন্যতম ভিত রেমিটেন্স। এই আয়ের বিপরীতে প্রবাসী বা তাদের পরিবারকে দেশে কোনো আয়কর দিতে হয় না। তবে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে প্রবাসীদের পাঠানো অর্থ খরচ করতে গেলে দেখাতে হয় আয়ের উৎস। তখনই দরকার হয় রেমিটেন্স সনদ বা সার্টিফিকেটের। অভিযোগ আছে এই সনদ দিতে গড়িমসি করছে দেশের বিভিন্ন ব্যাংক। রেমিটেন্স সার্টিফিকেটের জন্য যাই তলব করে, তখন এরা বিভিন্ন রকমের বাহানা দেখায় যে আপনার টাকাটা তো সরাসরি আমাদের ব্যাংকে আসে নাই,
এটা তো একটা ব্যাংক একটা বায়া হয়ে আসছে। যে ব্যাংকে আমি টাকাটা পাঠাইতেছি ওই ব্যাংকে যখন আমার রেমিটেন্স সার্টিফিকেট দরকার হচ্ছে তখন ব্যাংক আমাকে এটা দিচ্ছে না, ব্যাংক বলতেছে যে এখান থেকে নেওয়ার জন্য। 30-35 বছরের ওই ডকুমেন্টগুলো এরা চাইতেছে, তো ডকুমেন্ট তো সবগুলো আমার দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয় নাই। টাকা পাঠাইছি এখানে এক্সচেঞ্জ থেকে, কিন্তু ওরা বলতেছে না এই টাকা হুন্ডির থেকে আসছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন দেশের যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবাসী আয়ের অর্থ জমা হবে সেই ব্যাংক সনদ দিতে বাধ্য। এক্ষেত্রে যে দেশ থেকে রেমিটেন্স পাঠানো হচ্ছে সেই দেশের এক্সচেঞ্জ হাউস বা ব্যাংক থেকে কোনো সনদের প্রয়োজন পড়ে না। যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা পেল তাদের তো জানা থাকা উচিত যে এটা রেমিটেন্সের টাকা এসছে অন্য যে কোনো ব্যাংকের মাধ্যমে পাক না কেন, তাহলে তারা এখানে দিতে না চাওয়ার কোনো কারণ নেই। গরিমসি করাটা একেবারে আমি বলবো ক্ল্যারিক্যাল অলসতা। ব্যাংকারদের জন্য এটা কোনো সমস্যা হওয়া উচিত না, শুধু মনোযোগের ব্যাপার। সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ছোট্ট নির্দেশনা দিয়ে দেওয়া হবে যে কোনো গ্রাহক কোনো ব্যাংকে গিয়ে এই রেমিটেন্স এই ধরনের কোনো স্টেটমেন্ট সংক্রান্ত ব্যাপারে ভুগতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন রেমিটেন্স সংক্রান্ত ইস্যুতে প্রবাসীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে সেই ব্যবস্থা বাংলাদেশ ব্যাংককেই নিশ্চিত করতে হবে। রেমিটেন্স যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা যদি তাদেরকে দেওয়া হয় তার বাড়ি করা থেকে আরম্ভ করে কোনো একটা জায়গায় যখন দরকার হয় সেটি যাতে তারা দেখাতে পারে। বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি, প্রবাসী ও তাদের স্বজনদের প্রয়োজন মতো রেমিটেন্স সনদ দিতে গরিমসি করার প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমার মনে হয় ব্যাংক তার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সার্টিফিকেট ইস্যু করতে পারে, এটাতে তেমন কোনো প্রত্যয়নপত্র ইস্যু করাতে ব্যাংকের কোনো আইনি জটিলতা আছে বলে আমার মনে হয় না। কোনো ব্যাংক যদি রেমিটেন্স সার্টিফিকেট দিতে গরিমসি করে তাহলে বাংলাদেশ ব্যাংকের হটলাইন নাম্বার 16236-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা ইস্যুতে এবার অভিযোগের তীর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। অটোয়ার একটি গণমাধ্যমের দাবি নিজ্জার হত্যার ষড়যন্ত্রের কথা আগে থেকেই জানতেন মোদী। কানাডার গোয়েন্দা সংস্থার একটি সূত্র ধরে এই দাবি করেছে গ্লোব অ্যান্ড মেইল। এমন খবরকে ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা ইস্যুতে দিন দিন দ্বিপক্ষীয় সম্পর্ক তিক্ততায় রূপ নিচ্ছে ভারত ও কানাডার, যার শুরুটা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গেল বছর সরাসরি তিনি অভিযোগ করে বলেন নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত আছে ভারত। এরপর পানি গড়িয়েছে অনেক দূর, পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে দুই দেশ। সবশেষ ওই ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জড়িতের কথা জানায় অটোয়ার গোয়েন্দারা। এবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে অভিযোগের তীর সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। কানাডার একটি সংবাদপত্রের দাবি নিজ্জার হত্যার ষড়যন্ত্রের কথা জানতেন খোদ নরেন্দ্র মোদীও। জাস্টিন ট্রুডো সরকারের গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে এই দাবি করেছে সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইল। প্রতিবেদনে বলা হয় নিজ্জারকে হত্যার ছক কষেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে বিষয়টি জানানো হয়েছিল। কানাডার গণমাধ্যমের এমন প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি এমন খবর ভিত্তিহীন। ভারতকে খাটো করে দেখানোর উদ্দেশ্যে করা এই প্রতিবেদন দুই দেশের সম্পর্ক আরও অবনতি করবে বলেও উল্লেখ করা হয়। 2023 সালের 18 জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে। ওই ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করে খালিস্তানপন্থীরা। রাহানুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভে অচল রাজধানী, বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া। ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তি চরমে। সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের স্মরণ, শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। দেশ গঠনের সুযোগ কাজে লাগানোর প্রত্যয় ডক্টর ইউনূসের। এবং টবি ক্যাডম্যানকে বিশেষ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরামর্শ নিয়োগ, বিচারের শুদ্ধতার জন্য দলের বিচারের বিধান রাখা হয়নি অধ্যাদেশে, জানালেন উপদেষ্টা। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।